হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আমি দিব্যেন্দু বিশ্বাস। তোমরা জানো তোমাদের ডিবি স্যার। আজ আমি ডাব্লিউবিএইচে ক্লাস 12-এর যে ডাব্লিউবিএইচে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারের দ্বিতীয় পেজ দেখো। স্কুলটা হচ্ছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। এখানকার এমসিকিউটা এবং অর্গানিক কেমিস্ট্রির কিছু প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা বলছে এখানে, ঘরের উষ্ণতায় আয়রন বিসিসি ক্লাস গঠন করে, কিন্তু 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ঊর্ধ্বে আয়রন এফইসি লিখেছে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, ওটা এফসিসি হবে, ক্লাস গঠন করে। ঘরের উষ্ণতা এবং 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ঊর্ধ্বে আয়রনের ঘনত্ব অনুপাত, তাই তো? তাহলে আমরা ঘনত্বের সূত্র কি জানি? রো ইকুয়ালস টু জেড এম, জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। তাহলে এখানে ভেরিয়েবল কি কি দেখো। এখানে আমরা এইভাবে বলতে পারি, জেড প্রপোর্শনাল টু রো প্রপোর্শনাল টু জেড বাই এ কিউব, তাই তো? তাহলে আমরা রুম টেম্পারেচারে, মানে ঘরের উষ্ণতায় রুম টেম্পারেচার আর 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওদের যে আয়রনের ঘনত্ব সেটা বলেছে নির্ণয় করতে। তাহলে এটা কি হবে? জেড ও বিসিসি, কারণ রুম টেম্পারেচারে বিসিসি থাকে, এ কিউব ইন্টু বিসিসি, এ কিউব বিসিসি বাই এ কিউব এফসিসি বাই জেড এফসিসি, তাই তো? তাহলে এখন দেখো, বিসিসি যদি হয়, বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে আমরা সম্পর্কটা জানি। কি সম্পর্ক? √3 ইন্টু এ ইকুয়ালস টু 4r, তাই তো? তাহলে এখান থেকে এটা কি হয়? 4r বাই √3। আচ্ছা, এফসিসির ক্ষেত্রে দেখো, এফসিসির ক্ষেত্রে কি হয়? √2 ইন্টু এ ইকুয়ালস টু √2 ইন্টু এ ইকুয়ালস টু 4r, তাই তো? তাহলে এখানে এ ইকুয়ালস টু কি হয়? 2√2r, তাই তো? এরকম একটা সম্পর্ক হয়। তাহলে এবার এরপরে আমরা কি করব? জাস্ট এখানে ওই জেড এর মানটা আর এ কিউবের মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে যাব রো আরটি বাই রো না 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বিসিসিতে পরমাণুর সংখ্যা কত হয়? কণার সংখ্যা 2 বাই এ কিউবের মানটা কত হচ্ছে? 4r বাই √3 তার কিউব ইন্টু, আচ্ছা, এখানে জেড এর মান না এ কিউবের মান, তাই তো? তাহলে 2√2r তার কিউব বাই এফসিসি ক্ষেত্রে কণার সংখ্যা কত? 4, জেড এর মান 4 হবে। তাহলে আমরা একটু একটু করে কাটাকুটি করা শুরু করি। 3√3 বাই 64r কিউব ইন্টু 8 ইন্টু 2√2r কিউব বাই 2, তাই তো? তাহলে এই টু কেটে দিলাম, তাই না? এটা 64, আর কিউব কেটে দিলাম। তাহলে আছে কি কি দেখো, 3 আসে ইন্টু √3 ইন্টু √2 বাই 8, তাই তো? তাহলে 8টাকে আমরা 4 ইন্টু √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে √2 উপর নিচে কেটে গেল, থাকলো কত? 3/4 ইন্টু √3 বাই √2, তাই তো? এরকম একটা আনসার আসবে। তাহলে দেখো এটা কোন অপশানে আছে। এটা দেখো 3/4 √3/2, এটা অপশানে আছে অপশান সি। তাহলে অপশান সি রাইট আনসার। তাহলে কি করে করলাম? জাস্ট আমরা বলেছে আয়রন, তাহলে ব্যাসার্ধ আয়রনের তো সব ক্ষেত্রে সমান আরই এটা। তাহলে সেখানে আমরা বিসিসির ক্ষেত্রে এ কিউবটা বের করে নিলাম, আর হচ্ছে জেডটা আমরা তো জানি। আর একই রকম ভাবে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এফসিসি ক্লাস গঠন করে, সেই ফর্মুলাতে বসিয়ে আমরা জাস্ট অঙ্কটা করে নিলাম, উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো বলছে এক্স ও ওয়াই দ্রাবের প্রতিটির 1 গ্রাম পরিমাণ 1 কেজি দ্রাবকে পৃথক পৃথক ভাবে যোগ করা হয়েছে। হিমাঙ্ক অবনমনের অনুপাত। দেখো আমরা একদম ট্রিকি করি। ডেল্টা টিএফ কিসের সাথে?
এম এর সাথে, কারণ ডেল্টা টি এফ ইকুয়ালস টু কি কে এফ ইন্টু এম, তাই তো? তাহলে এম এর সাথে, তাহলে এম মানে কি মোলালিটি, এমটা কি মোলালিটি, মোলালিটি মানে মোল পার, তার যার ইউনিটটা কি মোল পার কেজি, তাহলে পার কেজিতে কত মোল আছে, তাই তো? তাহলে 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 আমরা এইটা বলতে পারি ডেল্টা টিএফটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস পার কেজি, তাই তো? নাম্বার অফ মোলস পার কেজি। এবার নাম্বার অফ মোলস এন, এন কিসের সাথে সমান হয়? প্রদত্ত ভর বাই আণবিক ভর। দেখো প্রত্যেকটার প্রদত্ত ভর মনে হয় সমান দেওয়া, 1 গ্রাম দেওয়া, তাই তো? বলেছে 1 গ্রাম পরিমাণ 1 কেজিতে, তাহলে প্রদত্ত ভরটা সবার সমান আর পার কেজি সবার 1 কেজি, তাই তো? তাহলে আমরা এইখানে বলতে পারি ডেল্টা টিএফ এই সম্পর্ক থেকে ডেল্টা টিএফ এই নাম্বার অফ মোলসটা যদি ডাব্লিউ বাই এম বসাই, প্রদত্ত ভর সবার সমান, তাহলে ডেল্টা টিএফ মলিকুলার ওয়েট যেটা আছে তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো মলিকুলার ওয়েটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ডেল্টা টিএফ। তাহলে হিমাঙ্কের অবনমনের মানটা কিন্তু আণবিক ভরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে এম এর সাথে। তাহলে ডেল্টা টিএফ আমরা কি বুঝলাম, আমরা কনক্লুশনে পৌঁছালাম এইভাবে, ডেল্টা টিএফটা এম এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হলে যদি বলছে এদের অবনমনের অনুপাত, যদি অবনমনের অনুপাত বলেছে কত, অবনমনের অনুপাত 1:4, তাহলে আণবিক ভরের অনুপাত কত হয় 1:4, যদি অবনমনের অনুপাত হয় তার সাথে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 4:1 হবে। তাহলে দেখো কোথায় 4:1 আসে, তাই তো? তাহলে 4:1 কিন্তু আনসার হবে। বুঝতে পারলে কিভাবে করলাম? অপশন সি এটাও, ঠিক আছে? আচ্ছা, একটু সরিয়ে নিই জায়গা। আচ্ছা, তারপর 3 দাগটা বলো, দেখো কি বলেছে। বলেছে গলিত Al2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে ফ্যারাডে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, তাই তো? এটা 2015 সালে, মানে আমরা যখন হাই সেকেন্ডারি দিয়েছিলাম সে বছর পড়েছিল, আমার মনে আছে। আচ্ছা, 3 দাগ দেখো, Al2O3, Al2 একটু ছোট হাতে লেখা করি তাহলে ধরাতে পারবো, জায়গা কম দিয়েছি, অবশ্যই সরানো যাবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম কি স্টেটে আছে +3, তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হতে গেলে, এই সরি, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম হতে গেলে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে গেলে কটা মোল ইলেকট্রন লাগবে? 3 মোল ইলেকট্রন লাগবে। আর 1 মোল ইলেকট্রনের আদান কত? 1 ফ্যারাড, তাহলে 3 মোল ইলেকট্রনের আদান কত? 3 ফ্যারাড। এবার এখানে 1 মোল অ্যালুমিনিয়াম মানে কত গ্রাম অ্যালুমিনিয়াম? 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়ামকে আমরা পেতে গেলে 3 ফ্যারাডের তড়িৎ দিতে হবে, কারণ 3 মোল ইলেকট্রন লাগছে। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম যদি আমরা পেতে চাই তাহলে কি দিতে হবে? 3 ফ্যারাডে কিন্তু তড়িৎ দিতে হবে, তড়িৎ লাগবে। আচ্ছা, তাহলে 18 গ্রামের জন্য একদম ঐকিক নিয়ম, 3 ইন্টু 9, তাহলে 2 ফ্যারাডে, 2 ফ্যারাডে উত্তর হবে। দেখো, হ্যাঁ 2 ফ্যারাডে উত্তর। দেখো কোন অপশন? এটাও অপশন সি, 2 ফ্যারাডে। আচ্ছা, বলছে প্রদত্ত কোন শর্তটি অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অধিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অধিশোষণে দেখো মুক্ত শক্তি হ্রাস ঘটে, তাহলে প্রথম অপশনটা ঠিক আছে। তারপরে বলছে অধিশোষণের ক্ষেত্রে ঠিক, তারপরে তাপমোচী প্রক্রিয়া ডেল্টা এইচ নেগেটিভ সেটাও আছে, তারপরে এনট্রপি কমে যায় সেটাও আছে। তাহলে অপশন ডি, এনট্রপি বৃদ্ধি পায়। অধিশোষণের ক্ষেত্রে কি হয়? এনট্রপি হ্রাস পায়, তাই তো? তাহলে অপশন ডি এখানে রাইট অ্যান্সার, প্রযোজ্য নয় বলেছে। আচ্ছা, নিম্নলিখিত কোন ইন্টার হ্যালোজেন যৌগটি ডাইমার গঠনে সমর্থ? দেখবে এখানে এটা একদম ইনফরমেটিভ। এখানে দেখবে ওই আয়োডিন যেহেতু বন্ড করার মতো ইলেকট্রন আছে, সেই জন্য এখানে কিন্তু এই ICl3 এটা কিন্তু ডাইমার গঠন করে
I2Cl6 হিসেবে বিস্তার লাভ মানে স্থায়িত্ব লাভ করে আর কি। আচ্ছা, বলছে কোন আয়ন জোটটির স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান সমান। দেখো এখানে তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, যেটা মিউটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন, মানে মিউ ইকুয়ালস টু কি, √n/n+2bm। তাহলে আমরা মোটামুটি এইভাবে বলতে পারি যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেখানে সমান হবে, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেখানে সমান হবে, সেখানে কিন্তু কি হবে, চৌম্বক ভ্রামকের মান সমান হবে, তাই তো? তাহলে এখানে দেখো ভ্যানাডিয়াম 2+, টাইটানিয়াম 2+, এখানে অযুগ্ম ইলেকট্রন কি সমান? ইলেকট্রন বিন্যাস যদি লিখি, দেখা যাক। ভ্যানাডিয়াম 2+, ভ্যানাডিয়াম মানে কেন, টাইটানিয়াম 23, তাই 23 মানে 23 থেকে দুটো ইলেকট্রন, মানে আর্গন 3d3, তাই তো? টাইটানিয়াম 2+ মানে 22 থেকে দুটো মানে 3d2, এরকম সিস্টেম। আর আয়রন 2+ আছে তারপরের অপশনে, আয়রন 2+ মানে কি, আর্গন 3d6, মানে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা, এখানে অযুগ্ম ইলেকট্রন 6টা ইলেকট্রন টোটাল, তাহলে 5টা কক্ষক আছে, 4টে আনপেয়ার থাকবে, একটা পেয়ার হিসেবে থাকবে, তাই তো? হুন্ডে সূত্র অনুসারে। তাহলে এখানে এন এর মান কত, 4। ক্রোমিয়াম 2+, 3d5 4s1 ক্রোমিয়াম, তাহলে 4s ইলেকট্রনটা বেরোবে আর ডি থেকে একটা বেরোবে, তার মানে 3d4, আর্গন 3d4। তাহলে এখানেও 4টে অযুগ্ম ইলেকট্রন, তাহলে দেখা যাচ্ছে ক্রোমিয়াম 2+ আর আয়রন 2+ এই দুটোর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সমান, সেই জন্য চৌম্বক ভ্রামক সমান হবে। তাহলে দেখো কোথায় আছে অপশন, দেখছিলাম বি অপশন। আচ্ছা, তারপরের কোশ্চেনটা বলছে, দেখো এই যে জটিল যৌগটা দেওয়া হয়েছে, এখানে কোবাল্টের কার্যকরী পারমাণবিক সংখ্যা কত হবে? এখানে কিছু দাগ দিয়ে ফেলেছে, একটু মুছে দিই, মুছে করি। আর কি, দেখো জটিল যৌগটা যেটা দেওয়া হয়েছে সেটাকে আগে আমরা আঁকবো। দেওয়া হয়েছে, আমি একবার সংকেতটা দেখে নিই, CONH2 EnBr। আচ্ছা, CONH2 EnBr, এই একটা জটিল যৌগ। আচ্ছা, এখানে EN নাম্বার বলা হয়েছে, EN নাম্বার কত, 36। তাহলে অক্সিজেন কি হিসেবে আছে দেখা যাক, EN বলেছে 36, তাই তো? এবার দেখো এখানে আমার EN নাম্বারের সূত্র কি, আমরা জাস্ট EN নাম্বারের সূত্রটা জানি, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, কেন্দ্রীয় ধাতব পরমাণু কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক কত, 27, পারমাণবিক সংখ্যা 27। এবার জারণ সংখ্যা, তাহলে আমরা ধরে নিই এখানে জারণ সংখ্যাটা এর এই কম্পাউন্ডে আমরা ধরে নিই, বের করব এক্স, তাই তো? প্লাস লিগ্যান্ডের সংখ্যা, দেখো এখানে মনে হচ্ছে যে 5টা লিগ্যান্ড, NH2 দুটো, অক্সিজেন একটা, আর EN একটা, এটা, তাহলে টোটাল মনে হচ্ছে যেন 5টা লিগ্যান্ড, কিন্তু এই EN এটা কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড, EN, ঠিক আছে? এই বাইডেন্টেড লিগ্যান্ড হওয়ার জন্য ওটাও কিন্তু ডাবল হিসেবে কাউন্ট হবে, তাহলে 6টা লিগ্যান্ড টোটাল। EN এর সূত্র থেকে আমরা যেটা পেলাম, যে এখান থেকে আমরা
36 ইকুয়ালস টু 27 মাইনাস এক্স প্লাস 12। তাহলে এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব +3। দেখো 39 মাইনাস 36, ঠিক আছে, তার মানে +3, তাই তো। তাহলে এক্স হচ্ছে +3, তার মানে কোবাল্ট এখানে +3 অবস্থায় আছে। তাহলে এইবার ওভারঅল তো দেখো নিউট্রাল কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা, তাহলে ওভারঅল 0 হবে। তাহলে ওভারঅল 0 হতে গেলে কি করতে হবে, দেখো NH2 এখানে মাইনাস, EN 0, ব্রোমিন মাইনাস, তাহলে এখানে NH2 দুটো NH2, তাহলে 2 মাইনাস, কোবাল্ট 3 প্লাস, আচ্ছা Br মাইনাস। তাহলে অক্সিজেন কত হলে ওভারঅল 0 হবে, 0 হতে হবে। তাহলে O2টা 0, তাহলে O2টা 0 মানে কি ডাই অক্সিজেন হিসেবে বাউন্ড করবে, কারণ O2 যদি অক্সিজেন যদি মাইনাস অন হয়, তখন সেটা হয় কি হিসেবে, সেটা পার অক্সাইড, -1/2 হলে সুপার অক্সাইড, -2 হলে নর্মাল অক্সাইড, আর ডাই অক্সিজেন হিসেবে থাকবে যখন 0 মুক্ত অবস্থা, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন 0, তার মানে এটা কিন্তু ডাই অক্সিজেন হিসেবে লিগ্যান্ডটা ওভাবেই আসে আর কি, ঠিক আছে। তাহলে ওই জাস্ট আমরা ওখানে ডাই অক্সাইড বা হ্যাঁ ডাই অক্সাইডে টিক মারবো আর কি। আচ্ছা বলছে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়। এটাই জাস্ট ওই ক্লোরোফর্মের হাইড্রোজেনটা রিপ্লেস করে NO2 গ্রুপ ঢুকবে, তা অপশন এ। আম্লিকতার সঠিক ক্রম, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করানো হয়েছে আর কি। এখানেই করি, দাগগুলো পড়ে যাচ্ছে, সরছে না। যা হোক, কোনটা দেখছিলাম যেন, না ফেনল, তাহলে এখানেই করা যাক আর কি। ফেনল, অর্থোফেনল, মেটাফেনল, দেখো এইটার আম্লিকতার ব্যাখ্যা করতে গেলে আমরা জানি ফেনল আম্লিক কেন, কারণ ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হওয়ার জন্য অক্সিজেনটা পার্শিয়ালি পজিটিভ চার্জড হচ্ছে, ফলে OH বন্ধনে ইলেকট্রন যে অক্সিজেনের দিকে শিফট করছে, ওই OH বন্ধনটা পোলার হচ্ছে, ফলে H+ বেরিয়ে যাচ্ছে, তাই ফেনল আম্লিক। এখন কথা হলো ফেনলে নাইট্রো গ্রুপ ইন্ট্রোডাকশন করানো হলো, দেখো ডিফারেন্ট পজিশন, অর্থ মেটা প্যারা, তাহলে অর্থ মেটা প্যারা পজিশনের নাইট্রো গ্রুপটা ইন্ট্রোডিউস করানোর ফলে কি হয়েছে, দেখো অ্যাসিডিটি অবশ্যই বৃদ্ধি হবে দেন ফেনল, কারণ কি নাইট্রো গ্রুপের -I অ্যাজ ওয়েল অ্যাজ -R এফেক্ট আছে। NO2 গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই তো, তাহলে NO2 গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এইখানে যখন অর্থ পজিশনে তখন তার -I ও আছে -R ও আছে, মেটা পজিশনে আরটার ক্রিয়া করতে পারে না, শুধু -I, আর নাইট্রো যখন প্যারা পজিশনে তখন -I ও আছে -R ও আছে। তাহলে এইটা যদি এই এফেক্ট গুলো যদি ভাবি, তাহলে আমরা অর্থ বা প্যারা এর আম্লিকতা ফেনলের থেকে বেশি, মেটারও বেশি, কিন্তু মেটার থেকে আবার অর্থ বা প্যারার বেশি। এখন কথা হলো অর্থ আর প্যারার তো মধ্যে কার বেশি, এখানে দেখা যায় এই যে প্যারার ক্ষেত্রে যেটা হয় না, সেটা অর্থের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা হওয়ার জন্য দেখা যায় অর্থ নাইট্রোফেনলটা স্টেবিলিটি লাভ করে কিছুটা, ফলে হাইড্রোজেনটা সহজে ত্যাগ করতে চায় না কম্পেয়ার টু প্যারা, তাই তো, সেই জন্য একটু কমে যায়। তাহলে আমরা যদি বলি সবার থেকে বেশি প্যারা, তারপরে অর্থ, তারপর মেটা, তারপরে নর্মাল ফেনল, তাহলে দেখো এইরকম কোথায় আসে অপশন, দেখো সব থেকে বেশি এ হচ্ছে ফার্স্ট বয় আগে থাকবে,
আচ্ছা, এ হচ্ছে সেকেন্ড বয়, এ থার্ড বয়, এ ফোর্থ বয়। তাহলে দেখো কোন অপশনটা আছে এখানে। 4 নম্বরটা হবে ফার্স্ট, 2 নম্বরটা হবে সেকেন্ড, সেকেন্ড 4 নম্বরটা, 3 নম্বরটা হবে থার্ড, আর 1 নম্বরটা হবে, দেখো অপশন ডি পেয়ে গেছে, অপশন ডি। তাই তো। তারপরে বলছে কোন যৌগটিকে মুলিকেন-বার্গার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না। এইটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, দেখবে মুলিকেন-বার্গার পরীক্ষা তোমাদের যেখানে আছে, ঠিক আছে, নাইট্রো মানে অর্গানিকের যে নাইট্রোজেন চ্যাপ্টারটা, অর্গানিক কম্পাউন্ড উইথ নাইট্রোজেন যেটা আছে, সেইখানে তোমরা নাইট্রোবেনজিনের যে সেকশনটা, সেখানে দেখবে নাইট্রো গ্রুপের শনাক্তকরণ টেস্ট, মুলিকেন-বার্গার টেস্ট, ওর পরেই একটা সেকশনে, ছায়া প্রকাশনের বই যারা ফলো করো তারা দেখতে পাবে যে ওই যে সিএইচও গ্রুপ যদি থাকে, কারণ সিএইচও গ্রুপ ওই মুলিকেন-বার্গার টেস্টে দেখবে একটা লাস্ট স্টেপ আছে যেখানে তোমার টোলেন্স রিয়েজেন্ট দিয়ে ট্রিট করা হয়, তাই তো, যাতে কি হয়, ধূসর বন্ডের একটা সিলভারের প্রেসিপিটেট পড়ে বা সিলভার মিরর তৈরি হয়, তাই তো, যেটা থেকে আমরা শনাক্ত করতে পারি। কিন্তু ওই সিএইচও গ্রুপ ওটা কিন্তু ওই টোলেন্স রিয়েজেন্টটা সাড়া দিয়ে দেয়। সেই জন্য কোন নাইট্রো এমন কোন জায়গায় থাকবে যেখানে সিএইচও আছে, তখন কিন্তু তাকে সেই নাইট্রোকে আর মুলিকেন-বার্গার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না। তাহলে এখানে দেখো সিএইচও গ্রুপ কন্টেনিং নাইট্রো আছে অপশন বি তে। বোঝা গেল? বলে দিলাম। তাহলে এইচ ভিজেড মানে হেল-ভোলার জেলিনেক্স বিক্রিয়ায় সাড়া দেয় না। আচ্ছা, হেল-ভোলার জেলিনেক্স বিক্রিয়া কি অ্যাকচুয়ালি, আমরা যদি একটু গ্রসলি ভাবি, এইচ ভিজেড রিঅ্যাকশনটা কি? এইচ ভিজেড রিঅ্যাকশন, এইচ ভিজেড রিঅ্যাকশনে কি হয়, ধরো আমি যদি এই কম্পাউন্ডটা বলি, এখানে লাল ফসফরাস, ব্রোমিন দেওয়া হয়, জল দেওয়া হয়, দিলে আলফা ব্রোমিনেশন বা আলফা হ্যালোজিনেশন হয়। এখানে ব্রোমিন ঢুকবে, কিন্তু ইন জেনারেল হ্যালোজিনেশন, ক্লোরিন বা ব্রোমিন, তাই তো। তাহলে আলফা পজিশনে তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। তাহলে এমন কে আছে দেখো যার আলফা হাইড্রোজেন পরমাণু নেই এখানে অপশনে, তাই তো। তাহলে দেখো এখানে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ওখানেই তো 3টে হাইড্রোজেনই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত, তাই তো। তাহলে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে অপশন এ। আচ্ছা, কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে, তাই তো, গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে। আমরা যদি এটাকে গ্লুকোজের শর্টকাটে একে এটাকে দেখাই, গ্লুকোজ, এটা যদি গ্লুকোজ বলি, তাহলে মৃদু জারক দিলেই, মানে ব্রোমিন ওয়াটার দিলেই কিন্তু এটা COOH হয়ে যাবে, CHO থেকে COOH বা COOH, ওটাই গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড। আর একটা আছে কারিক অ্যাসিড, যেটাকে স্যাকারিক অ্যাসিড বলে, গ্লুকারিক অ্যাসিড যেটা স্যাকারিক অ্যাসিড, সেটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে নাইট্রিক অ্যাসিড দিলে হয়। ওকে, তাহলে এখানে গ্লুকোনিক অ্যাসিড, অ্যাসিড দেখো গ্লুকোনিক অ্যাসিড হলো ব্রোমিন ওয়াটার, অপশন বি। রাবারের ভালকানাইজেশনে প্রদত্ত কোনটি ব্যবহৃত, দেখো সালফার ভালকানাইজেশন, তাহলে সালফার কন্টেনিং কম্পাউন্ড দেখো, সেটা অপশন ডি তে আছে। আচ্ছা, ইকুয়ানিল একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন পড়েছে, ইকুয়ানিল একটা ট্রাঙ্কুইলাইজার, অপশন বি ট্রাঙ্কুইলাইজার। ওকে, তাহলে এমসিকিউ গুলো হলো। এবার আমরা একটু অর্গানিকের দিকে আসি। দেখো প্রথম কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে এখানে, একটা ব্রোমোবেনজিন, সেখানে ম্যাগনেসিয়াম ইথার দেওয়া আছে, মানে গ্রিগনাট বিকারক হবে। একটু নিচের দিকে যাই, এটাকে ম্যাগনেসিয়াম ইথার দিয়েছে, তাহলে গ্রিগনাট বিকারক হবে। গ্রিগনাট বিকারক হলো MgBr, তাই তো। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোলিসিস, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোলিসিস। দেখো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোলিসিস করলে দেখো এই যে জিনিসটা, এটা C6H5 MgBr, তাহলে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এই কার্বন ডাইঅক্সাইডে গিয়ে গুঁতো মারে, C6H5
সি ডাবল বন্ড ও ও মাইনাস Mg প্লাস Br। এবার এটাকে হাইড্রোলিসিস করলে এটা এই পার্টটা OH হয়ে যায় আর কি, এই পার্টটা OH হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি হবে, এই জিনিসটা হবে, দেখো এইটা বেনজোইক অ্যাসিড পাবো আমরা, তাই তো। এইবার এইখানে ট্রিট করা হয়েছে দেখো কি দিয়ে, Ag2O জল। তাহলে Ag2O জল মানে ক্ষার আর অ্যাসিড আছে, তাই তো। এটা অ্যাসিড ক্ষার, লবণ উৎপন্ন হবে, সিলভার সল্ট উৎপন্ন হবে, সিলভার সল্ট Ag। এবার এটাকে দেখো কি করেছে, ব্রোমিন CCl4 দিয়েছে দেখলাম, হ্যাঁ ব্রোমিন CCl4, এটাকে ব্রোমিন CCl4 দিয়ে ট্রিট করেছে। ব্রোমিন CCl4 দিলে কি হবে, হান্সডিকার বিক্রিয়া তোমরা জানো, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি ব্রোমিন CCl4 দেওয়া হয় তাহলে আবার সেই অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয়, মানে এখানে অ্যারাইল ব্রোমাইড মানে ব্রোমোবেনজিন, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর AgBr বেরিয়ে যায়। তাহলে এখানে মেন প্রোডাক্টটা কিন্তু এটা, তাহলে এটা D, এটা C, এটা B আর এটা A, তাহলে এটাই আবার ফেরত চলে আসলো, দেখো ঠিক আছে। তাহলে হয়ে গেল একটা, এরপরেরটা দেখো, তাহলে এইটা হয়ে গেল, A B C D আমরা বের করতে পারলাম। তারপরেরটা দেখো সায়ানোবেনজিন, বেনজোনাইট্রাইল বা সায়ানোবেনজিন যাই বলো, বেনজোনাইট্রাইল আর কি। তাহলে বেনজোনাইট্রাইলকে ট্রিট করা হয়েছে সোডিয়াম ইথানল দিয়ে, এইটা। তাহলে এটাকে সোডিয়াম ইথানল দিলে কি হয়, বিজারিত হয়, তাই তো। তাহলে CN গ্রুপটা বিজারিত হলে কি হয়, এই যে আমরা বলেছিলাম পাই1 দুটো উঠে গিয়ে বিজারণের ফলে কি হয়, আর CH2 NH2, কার্বনের দুটো হাইড্রোজেন, নাইট্রোজেনের দুটো হাইড্রোজেন, CH2 NH2। আচ্ছা, এরপরে HNO2 দেওয়া হয়েছে, HNO2 সেটাই দেখলাম, HNO2। তাহলে এটা হচ্ছে E হয়ে গেছে আমাদের E আমরা পেয়ে গেছি, তারপরে F হবে এটা। তাহলে বেনজোইল অ্যালকোহল হবে F, কারণ আমরা বলেছিলাম মনে করে দেখো আর NH2 এইরকম কম্পাউন্ড, এটাকে যদি সাথে রিয়াকশন করে HNO2 সাথে জল, নাইট্রোজেন আর ROH উৎপন্ন হয়, সেটাই হলো, হ্যাঁ ROH N2 প্লাস জল। ওকে, আচ্ছা এরপরে কোথায় গেল, এটা হয়ে গেল। তারপরটা দেখো RS কনফিগারেশন দিয়েছে, RS কনফিগারেশন দিয়েছে এইখানে। আচ্ছা আমরা আগে নাম্বারিং করে ফেলি প্রায়োরিটি অর্ডার অনুসারে, প্রায়োরিটি অর্ডার CIP রুল। প্রায়োরিটি কার বেশি, প্রায়োরিটি প্রাধান্য OH এর বেশি, তারপরে COOH, তারপরে CH3, তারপরে হাইড্রোজেন। বইয়ের নিয়মেই করি, ছায়া প্রকাশনীতে যে স্ট্যান্ডার্ড নিয়ম আছে স্ট্যান্ডার্ড নিয়মে করি আমরা, স্ট্যান্ডার্ড নিয়মে করলেই আমরা বুঝে যাব। আমার একটা রুল আছে যেটা ইউটিউবে আমি অনেক ভিডিও দিয়েছি, সেটা যা হোক আমি একরকম নিয়মে করি, আমার একটা শিক্ষক শিখিয়েছিলেন, সে যা হোক আমরা বইয়ের নিয়মেই কিন্তু করি। দেখো আমরা প্রায়োরিটি অর্ডারটা আগে লিখে ফেলবো, ফার্স্ট বয় OH, COH সেকেন্ড বয়, থার্ড বয়, এটা ফোর্থ বয়, প্রায়োরিটি অর্ডার। এবার প্রায়োরিটি অর্ডার অনুসারে 1 2 3 ঘূর্ণন করতে হবে। তাহলে 1 থেকে 2 এ গেলাম, 2 থেকে 3 এ গেলাম, সরি 1 থেকে 2 এ গেলাম, 2 থেকে 3 এ গেলাম, ঠিক আছে। 1 2 3 সিকুয়েন্সিয়ালি ঘূর্ণনটা দেখতে হবে। তাহলে 1 2 3 এই যে ঘূর্ণন, এই ঘূর্ণনটা দেখো এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হয় যদি হাইড্রোজেনটা
ভার্টিক্যাল লাইনে থাকে, কিন্তু বা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যাল লাইনে থাকে, কিন্তু এখানে দেখো হাইড্রোজেনটা হরাইজন্টালে, তাহলে তার উল্টোটা হবে, তাহলে এস হওয়ার কথা, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হয়, কিন্তু যেহেতু হাইড্রোজেন হরাইজন্টালে আছে, ভার্টিক্যালে নেই, তাই তার উল্টোটা মানে আর হবে, আর বিন্যাস। ঠিক আছে, তাহলে আর বিন্যাস হলো। তারপরের কোশ্চেনটা দেখো, জলীয় কেউইস দ্বারা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং বেনজোইল ক্লোরাইড যৌগ দুটিকে পৃথকভাবে আর্দ্র বিশ্লেষিত করা হলো, কোন ক্ষেত্রে বিক্রিয়াটি দ্রুত ঘটবে এবং কেন? বিক্রিয়াটির ক্রিয়াকৌশল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল মানে CH3 CCl, এখানে কেউইস দিয়েছে জলীয়, তাহলে এখানে সাবস্টিটিউশন হবে, কিন্তু কোন পাথওয়েতে হবে? SN1 পাথওয়েতে হবে 3 ডিগ্রি, তাই তো? যথেষ্ট ফাস্ট হয়, কিন্তু এখন রিলেটিভ তুলনা করতে হবে এইটার সাথে বেনজোইল ক্লোরাইড। এটাও তাই জলীয় কেউইস দেওয়া হয়েছে, এটাও SN1 পাথওয়েতে হয়, কেন হয় সেটা এক্ষুনি বলছি। বেনজোইল অ্যালকোহল তৈরি করবে। দেখো এখানে রিয়াকশন কোথায় ফার্স্ট হবে, তাহলে আমরা রিয়াকশনের মেকানিজম যদি দেখি, প্রথম স্টেপে কি হয়? কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, তাই তো? উভমুখী হয় রিয়াকশনটা, কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, স্লো হয় প্রথম স্টেপ। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইলেকট্রনিক ফ্যাক্টর মানে প্লাস আই এফেক্ট তাকে স্টেবিলিটি দিচ্ছে, বা হাইপার কনজুগেশন তাকে স্টেবিলিটি দিয়ে যথেষ্ট স্টেবল, তাই তো? এখন এরপরে মানে নিউক্লিওফাইল OH মাইনাস ফার্স্ট অ্যাটাক করে অ্যালকোহল তৈরি করে, এটা হচ্ছে মেকানিজম। এটা স্টেপ 1, এটা স্টেপ 2। একই রকম ভাবে বেনজোইল ক্লোরাইডের ক্ষেত্রে প্রথম স্টেপে এই বন্ধনটা ভাঙবে, এই যে বেনজোইল কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা কিন্তু ডিউ টু রেজোন্যান্স স্টেবিলিটি লাভ করে। এরকম ভাবে রেজোন্যান্স হয়, এর রেজোন্যান্স জনিত কারণে অনেকটা স্টেবিলিটি লাভ করে। এইখানে আবার তারপরের জন্য এখানে এইভাবে, আমি আর দেখাচ্ছি না, এইভাবে চলতে থাকবে, তাই তো? বেনজোইল কার্বোক্যাটায়ন স্টেবিলিটি লাভ করে, তাহলে দ্বিতীয় স্টেপে গিয়ে এই বেনজোইল কার্বোক্যাটায়নে OH মাইনাসটা অ্যাটাক করবে। যেটা ফার্স্ট হয় এটা স্লো। তাই তো? দুটোই কিন্তু SN1 পাথওয়েতে হচ্ছে, SN1 পাথওয়েতে, তাই তো? SN1 পাথওয়েতে দুটোই হচ্ছে, কিন্তু রিলেটিভলি আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু স্টেবল। একজন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর একজন বেনজোইল কার্বোক্যাটায়ন, দুজন স্টেবল, কিন্তু একজনের স্টেবিলিটি যেন আরো বেশি, সেটা হচ্ছে বেনজোইল কার্বোক্যাটায়ন, কারণ রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করছে, তাই তো? ডিউ টু রেজোনেন্স, ফলে দেখা যায় যে এইখানে রিয়াকশনটা বেশি ফাস্ট, মোর ফাস্ট। এই রিয়াকশনটা এইখানে CH2OH, হ্যাঁ, বেনজোইল অ্যালকোহল উৎপন্ন হবে। কি বললাম, এদিকে তো ঠিক করেছে, CH2OH, তাই তো? তাহলে এইটা কিন্তু মোর ফাস্টার, বেশি দ্রুত ঘটবে। দুটোই দ্রুত ঘটে, কিন্তু এটা বেশি দ্রুত ঘটবে, এটা লেস ফাস্টার, তাই তো? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বেনজোইল ক্লোরাইড কিন্তু এখানে বেশি তারই রিয়াকশনটা করবে, কেন করবে সেটা বলে দিলাম, ঠিক আছে? তাহলে বেনজোইল অ্যালকোহল উৎপন্ন হলো, আর এটা বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হলো। দুটোই সাবস্টিটিউশন হলো, SN1 পাথওয়েতে দুজনই হলো, কিন্তু আমরা দেখতে পেলাম স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ভিত্তি করে আমরা বললাম কোনটা বেশি দ্রুত হবে, সেটা হচ্ছে বেনজোইল ক্লোরাইডটা বেশি দ্রুত হাইড্রোলাইজড হবে, ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো আরো কিছু আছে, আজকে লেন্দি হয়ে গেছে, আমি আর হয়তো এখানে ডিটেলস আলোচনা করছি না, কিন্তু একটু একটু করে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্ল্যানিং ছিল করানোর, কিন্তু অনেকটা লেট হয়ে গেল আর কি। এই প্রথম দেখো এখানে বলা হয়েছে CH3 CH2 OH, এখানে ব্রোমিন রেড ফসফরাস দেওয়া হয়েছে, কি হবে দেখো, জাস্ট ব্রোমিন ঢুকবে, OH বেরোবে, সাবস্টিটিউশন হবে, তাহলে ব্রোমো ইথেন উৎপন্ন হলো, তারপরে সেটাকে C2H5ON এ দেওয়া হয়েছে, তাহলে কি হবে, উইলিয়ামসন সংশ্লেষণ হবে, তারপরে HI দিলে সেই বন্ধর বিভাজন হয়, তাই তো। মানে CH3 CH2Br ছিল, সেখানে C2H5OH দেওয়া হয়েছে, OH না ON এ দেওয়া হয়েছে, উইলিয়ামসন সংশ্লেষণ হবে, মানে SN2 রিঅ্যাকশন হলো, উইলিয়ামসন সংশ্লেষণ হলে CH3 CH2O ওটা C6H5 সরি C6H5 তো সে যা হোক, এটা এবার এই যে জিনিসটা, ওটাকে আমি একটু ভালো করে আঁকলে যদি যেরকম দেখায় আর কি, এটাকে HI দিলে কি হবে, HI 100°C এই বন্ধনটা বিভাজিত হবে, তাহলে হলে ফেনল আর CH3 CH2I উৎপন্ন হবে। আচ্ছা, তারপর এটা দেখো কিউমিন দেওয়া হয়েছে, কিউমিনে ওই যে জাস্ট কিউমিন ফেনল সিনথেসিস, তাহলে অ্যারোমেটিক যৌগটা বলেছে, তাহলে এখানে অ্যারোমেটিক যৌগটা কি হবে, অ্যারোমেটিক যৌগটা ফেনল, তাই তো। ফেনল আর প্রোপানন উৎপন্ন হয়, তোমরা জানো কিউমিন ফেনল সিনথেসিসে প্রোপানন বলতে অ্যাসিটোন টু প্রোপানন। তারপরে দেখো এটা পারবে, এটা হচ্ছে স্টারে সোডিয়াম ইথানল দেওয়া হয়েছে, ইথানল সোডিয়াম দিলে বুহো-ব্লাং বিজারণ হবে, দুটোই অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, তারপরে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড নাইট্রোবেনজিনে দেওয়া হয়েছে, তাহলে মেটা নাইট্রোবেনজিন হবে, তাকে NaHH দেওয়া হয়েছে, মানে সিলেক্টিভ রিডাকশন হবে, মানে দুটো নাইট্রোর মধ্যে একটা নাইট্রো NH2 হয়ে যাবে। তারপরে দেখো পার অ্যাসিড দেওয়া হয়েছে NH2 তে, তার মানে NO2 হয়ে যাবে, তারপরে প্রশম মাধ্যমে বিজারণ, মানে NH OH উৎপন্ন হবে বেনজিনের মাথায়, তাই তো। এখানে আলটিমেট প্রোডাক্ট হচ্ছে এটার NH OH প্রশম মাধ্যমে বিজারিত হলে যেটা হয়। আচ্ছা, এটা কাপলিং রিঅ্যাকশন পারবে। আচ্ছা, এইটা হচ্ছে এস্চুয়েলার ক্লার্ক রিঅ্যাকশন, মানে এখানে বেসিক্যালি প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন হবে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড দিলে, ঠিক আছে। এই হচ্ছে গল্প, মোটামুটি আমরা আজকে কমপ্লিট করলাম। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমি দেখলাম যেটা, সেই জন্য আগের দিনও একটা দিয়েছিলাম, আজকে দিলাম, তা প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে, আরো যা আছে লেন্দি কোয়েশ্চেন সেগুলো তো সবসময় টিউব লেকচারে সবকিছু এত সাথে দেওয়া যায় না, অনেক টাইমের ব্যাপার, আমার অত মানে আমি নিজেরও কাজ থাকে সেই জন্য প্রচুর, সেই জন্য অত আমি এত বেশি টাইমটা দিতে পারি না, কিন্তু যতটা সম্ভব দিলে হয়, যেভাবে বললে তোমরা বুঝতে পারবে সেইভাবেই আমি দিই। তা যাই হোক, তোমরা এইগুলো দেখে প্র্যাকটিস করো, আরো এক্সট্রা কোয়েশ্চেন এরকম ভাবে দিনে একটা দুটো করে পেজ তোমরা সলভ করো, MCQ সহ অর্গানিক। তা আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।